আসসালামু আলাইকুম। আ বাংলাদেশে গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচন সম্পন্ন হলো। নির্বাচন পরবর্তী আজকে প্রায় ১ মাস হয়ে গেছে। তো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি ধামাচাপা পড়ে যাচ্ছে বা ধামাচাপা দেওয়া হচ্ছে, সেইরকম একটা বিষয় নিয়ে আজকে কথা বলার জন্যই আপনাদের সামনে আসা। তো বিএনপি যিনি চেয়ারম্যান তারেক রহমান, উনি এবং উনার নেতৃত্বে যারা আছে উনার সাথে আমরা সবাই জানি যে উনারা গণভোটের শপথ নেওয়ার অস্বীকৃতি জানাইছে। উনাদের আম যেই লজিকটা আছে সেটা হচ্ছে যে গণভোটের কোনো আইন বা ধারা আমাদের দেশের সংবিধানে নাই এবং যদি গণভোটের শপথ নিতে হয় তাহলে সেটাকে আগে সংবিধানের ভিতরে আনতে হবে। তারপর তারা গণভোটের শপথ নিবে। তারা সংবিধানের বহির্ভূত কোনো কিছু করবে না। তো ঠিক আছে, ভালো কথা যে তারা সংবিধানের বাহিরে কোনো কিছু করবে না। তো এইখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে আসে। সেটা হচ্ছে যে এই যে ২০২৪ এর যেই জুলাই গণবিপ্লব হইল, এই গণবিপ্লবের কারণেই কিন্তু দেখেন আম যে তারেক রহমান আ উনি কিন্তু দেশে আসতে পারল। যদি এই গণবিপ্লব না হইতো তাহলে কিন্তু উনি দেশে আসতে পারত না। আজকে ১৭-১৮ বছর স্বৈরশাসনের পর আম উনি দেশে আসছেন। উনার মা বেগম খালেদা জিয়া বন্দী ছিল এই ১৭ টা বছর এবং বিভিন্নভাবে নিপীড়িত হইছে স্বৈরাচারদের দ্বারা এবং তাদের দলের মোটামুটি সবাই বেশ ভালোভাবেই আ তাদের উপর প্রভাব পড়ছে এবং তারা কিন্তু মুখ ফুটে কোনো কিছু বলতে পারে নাই। এই গত ১৭ বছর তারা কিন্তু একটা মিছিল মিটিংও করতে পারে নাই। তো এই যে তারপর উনি দেশে আসলো। দেশে আসার পর উনি বাড়াভাত পেয়ে গেছে আরকি। তো উনি আ ইলেকশন অ্যাটেন্ড করলো। ইলেকশন অ্যাটেন্ড করার পর ইলেকশন কিভাবে হইছে সেটাও আমরা জানি। আপনারা সবাই জানেন যে ইলেকশন সারাদিন ইলেকশনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটিভাবে খুব শান্তিপূর্ণ একটা পরিবেশ বজায় রাখা হইছে। কিন্তু মেইন কারচুপিটা যেখানে হইছে সেটা হচ্ছে যে আ যখন ভোট গণনা হয় তখন অনেক ব্যালট পেপারের যে রেজাল্ট শিট, সেই রেজাল্ট শিটে অনেক কাটাছেঁড়া করে তারপরে তারা আসনগুলো দখল করল। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো কি সংবিধানের মধ্যেই ছিল যে আ ব্যালট পেপারে কাটাছেঁড়া করা যাবে? ভোট কারচুপি করা যাবে? ছিল না তো। তো উনারা যেই আম গণভোটের শপথটা নিল না। উনাদের তো ন্যূনতম একটা রেসপেক্ট থাকা উচিত যে যেই গণবিপ্লবের কারণে আমি আবার নিজের দেশে আ ফিরতে পারলাম। সেই গণবিপ্লবের আম বিপক্ষে আমি কিভাবে যাই? ন্যূনতম শ্রদ্ধা যদি থাকতো তাহলে উনি এটা করত না। এবং আরেকটা বড় প্রশ্ন হলো যে এই যে গণবিপ্লব হইল ২০২৪ এ, এই গণবিপ্লবে যেই ছাত্রগুলো মারা গেল, যেই মানুষগুলো মারা গেল, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আম তাদের জীবনের কি আসলে কি কোনো দাম নাই? তারা কি শুধুমাত্র তারেক জিয়াকে দেশে আনার জন্য জীবন দিচ্ছিল? না, সেটা তো না। তো এখন উনারা বলতেছে যে উনাদের দলের লোকজন উনাদের ভাবটা এমন যে উনাদের দলের লোকজন এই গণবিপ্লব শুরু করছে। উনাদের দলের লোকজন এই গণবিপ্লবকে একটা আ সাকসেস এর দিকে নিয়ে গেছে।
কিন্তু যারা আসলে আন্দোলন করছিল, যারা এই বিপ্লব ঘটাইছিল, তারা তো কোন দলের ছিল না। তারা একটা সুন্দর বাংলাদেশ চাইছিল। তো যাই হোক তারপর ইলেকশন হইল। উনি অনেকটা বাড়া ভাত পেয়ে গেল। তা আমার আজকের এই কথাগুলোর মেইন পয়েন্ট যেখানে আমি আস্তে, আস্তে যাচ্ছি যে সংবিধানের নিয়ম যদি এত স্ট্রিক্টলি ফলো করা হয়, তাহলে সংবিধানের নিয়ম শুধুমাত্র গণভোটের ক্ষেত্রে কেন খুব স্ট্রিক্টলি মেইনটেইন করা হচ্ছে? জুলাই গণবিপ্লব তো সংবিধানের মধ্যে ছিল না। ডক্টর ইউনূস যে ক্ষমতা নিল সেটাও তো সংবিধানের ভিতরে ছিল না। এবং সবচাইতে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যেটা আমার আজকের যে মেইন প্রসঙ্গ সেটা হচ্ছে যে আপনি যে বাংলাদেশে আসলেন এবং আপনি যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হইলেন, যেভাবেই হইলেন, মেনে নিলাম। তো বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ৬৬ অনুযায়ী সংসদ সদস্য বা এমপি হইতে হইলে বাংলাদেশের নাগরিক হইতে হবে এবং কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করা যাবে না। তাহলে আপনি বিদেশী নাগরিকত্ব থাকা সত্ত্বেও কিভাবে সংসদ সদস্য হয়ে প্রধানমন্ত্রী হইলেন? এটা একটা বড় প্রশ্ন। এখন এই নাগরিকত্ব নিয়ে কিছু ডিবেট আছে। সেই ডিবেটটা হচ্ছে যে বিভিন্ন ধরনের অনলাইন সংবাদ এবং প্রতিবেদনের ভিত্তিতে আম আপনি তো অবশ্যই জন্মসূত্রে নাগরিক ২০০০ বাংলাদেশের। কিন্তু ২০০৮ সালে আ আপনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং সেখানে আপনি গত ১৭ বছর কাটান এবং রাজনৈতিক অ্যাসাইলাম নিয়ে আপনি ওই দেশের সিটিজেনশিপ গ্রহণ করেন এবং বাংলাদেশী পাসপোর্ট আপনি জমা দেন। জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করেন। অনেক জায়গায় এই দাবিটাকে অস্বীকার করা হইছে। আমি মেনে নিলাম যে এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক। যে আপনি কি আসলেই বাংলাদেশের নাগরিকত্ব সারেন্ডার করছেন নাকি করেন নাই? এটা আমি ধরে নিলাম। কিন্তু আপনি তো ব্লাডি সিটিজেন। এখন অনেকেই বলতে পারে যে আ অনেক জায়গায় আছে যে একটা কোম্পানির আম আ রেজিস্ট্রেশন আপনি ইংল্যান্ডে করছিলেন এবং সেখানে আপনার সিটিজেনশিপ দেওয়া হয়েছিল ব্রিটিশ ১ম এ এবং সেটা পরবর্তীতে সংশোধন করে বাংলাদেশী বাই বার্থ লেখা হয়েছে। ভাই কাগজে পত্রে আপনার প্লেস অফ বার্থ সারা জীবন বাংলাদেশেই থাকবে। ঠিক আছে? কিন্তু আপনি পরবর্তীতে আপনি আপনার প্লেস অফ বার্থ তো আপনি যেই দেশের আপনি যদি কোন দেশের নাগরিকত্ব ছুঁড়ে ফেলে দেন আর কোন দেশের নাগরিকত্ব বরণ করেন, আপনার প্লেস অফ বার্থ তো চেঞ্জ হবে না। সো প্লেস অফ বার্থ দিয়ে তো সবকিছু হবে না। কাগজে-পত্রে আপনি কোন দেশের নাগরিকত্ব বাদ দিলেন আর কোন দেশের নাগরিকত্ব নিয়ে এখন আছেন, সেটাই হচ্ছে মেইন বিষয়। সো এই ব্যাপারটা তো পরিষ্কার করা দরকার। এই ব্যাপারটা এভাবে কন্ট্রোভার্সিয়াল রেখে দিলে তো হবে না। তো এখন আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে, জামাতের বেশ কয়েকজন আম আ নেতা ছিল যারা আ এই ইলেকশনে মনোনয়নের জন্য আবেদন করছিল ইলেকশন কমিশনে এবং যাদের ডুয়াল সিটিজেনশিপ ছিল। কারো আমেরিকার এবং বাংলাদেশের, কারো যুক্তরাজ্য এবং বাংলাদেশের। তো এখন কথা হচ্ছে তাদেরকে কিন্তু মনোনয়ন দেওয়া হয় নাই। তারা ডুয়াল সিটিজেনশিপ অর্থাৎ বাহিরের বাংলাদেশ ছাড়া অন্য যেই দেশের সিটিজেনশিপ তাদের ছিল, তারা কিন্তু সেই সিটিজেনশিপ বাতিল করে আসছে। কিন্তু তারপরও তাদেরকে মনোনয়ন দেওয়া হয় নাই। তাহলে আপনি বলেন যে এই যে ডুয়াল স্ট্যান্ডার্ড বা স্টেরিওটাইপ যে আচরণ, এটা কি আসলে কোনো আপনাকে সম্মান এনে দিবে? আমার তো মনে হয় না। কারণ আপনি তো আইন সবার জন্য সমানভাবে আ প্রয়োগ করতেছেন না। আপনি আইনটাকে আপনার নিজের স্বার্থে আপনি ব্যবহার করতেছেন। আপনি এজেন্সি থিওরি এপ্লাই করতেছেন। আপনি আপনার নিজের স্বার্থে যতটুকু করা দরকার ততটুকুই করতেছেন। এবং বেসিক্যালি এটাই কিন্তু হয় যখন আপনি দুইমুখ হবেন। আপনি যখন দুমুখো হবেন, আপনার ২ দিকেই পথ খোলা আছে,
তখন কিন্তু আপনি একদিক দিয়ে অপরাধ করে আরেক দিক দিয়ে বের হয়ে যাবেন। আরেক দিক দিয়ে অপরাধ করে অন্য দিক দিয়ে বের হয়ে যাবেন। এটাই নিয়ম। তো এই ওয়েটা কিন্তু থাকা উচিত না। আপনাকে তো জবাবদিহি করতে হবে। প্রধানমন্ত্রী হওয়ার মানেই হচ্ছে আমাদের দেশে ধরে নেওয়া হয় যে একটা প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের দেশের বাপ-মা। কিন্তু ব্যাপারটা তো তা না। আমাদের দেশের একটা জিনিসের প্রচলন নাই। সেটা হচ্ছে আমরা কেউ এটা ভাবতে পারি না যে আপনাকে ৫ বছরের জন্য রিক্রুট করা হইলো। আপনাকে ৫ বছরের জন্য একটা চাকরি দেওয়া হইছে ভাই। আর এই চাকরিটা আপনাকে দিচ্ছে দেশের জনগণ। আপনি নির্বাচিত একজন। তো আপনি নির্বাচিত একজন, আপনাকে ৫ বছরের জন্য একটা চাকরি দেওয়া হইছে এই দেশটাকে ম্যানেজ করার জন্য। এই দেশটাকে গড়ে তোলার জন্য। এই দেশটার ভবিষ্যৎটাকে সুন্দরভাবে চালায় নিয়ে যাওয়ার জন্য। এই সেন্সটা আমাদের ভিতরে কারো নাই যে এটা একটা জব। তো এখন এভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে আমাদের দেশের কোনো আইডেন্টিটিই থাকবে না। কারণ আমাদের দেশে যে কেউ এসে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারবে। যেকোনো দেশের নাগরিক এসে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারবে। এবং দীর্ঘদিন বিদেশে থাকার পরেও তারা এসে বুক ফিরায়ে বলবে যে, "আমরা বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসি।" অথচ যেখানে তাদের মধ্যে বাংলাদেশের সংস্কৃতির ও নাই। তো এই প্রশ্নগুলোর উত্তর আমি আশা করি আপনি জনগণের কাছে ক্লিয়ার করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে গণভোটের প্রতি আপনার একটু সম্মান থাকা উচিত ছিল। কারণ আপনি কিন্তু এই জুলাই বিপ্লবকে কেন্দ্র করেই, এই জুলাই সনদকে কেন্দ্র করেই দেশে আসতে পারছেন। আপনি যদি এই ঘটনাটা যদি না ঘটতো, বাংলাদেশে এই যুব সমাজ যদি, ছাত্র সমাজ যদি এই জুলাই গণবিপ্লব না ঘটাইতো, আপনি কিন্তু এখনো এই ইংল্যান্ডেই পড়ে থাকতেন, নিজের দেশে আসতে পারতেন না। সো আপনার ন্যূনতম সম্মান থাকা উচিত তাদের জীবনের প্রতি। যারা জীবন দিছে ওই সময়। Das Woman, die Tatsumut du nennt dann প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের কোন জায়গায়, কোন প্যারাগ্রাফের, কোন অনুচ্ছেদে, কোন ধারায় লেখা আছে যে বিদেশী নাগরিকত্ব থাকা সত্ত্বেও আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন। এইটা জনগণের কাছে একটা সুস্পষ্ট ব্যাখ্যা আপনার দাঁড় করানো উচিত। আর যদি আপনি ব্যাখ্যা দাঁড় করাইতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা এটলিস্ট জনগণকে জানানো উচিত যে আপনি বাংলাদেশের নাগরিকত্ব পুনর্বহাল করার ব্যবস্থা নিতেছেন কিনা? যদি না নিয়ে থাকেন, তাহলে আমরা আসলে কোন দিকে যাচ্ছি? আমরা কি এমন একটা এক্সাম্পল তৈরি করতেছি, একটা উদাহরণ তৈরি করতেছি যে আমাদের দেশে আ যে কেউ বাহির থেকে এসে ব মনোনয়ন নিয়ে একটা দলের প্রধান হয়ে সে প্রাইম মিনিস্টার হয়ে যেতে পারবে। তাহলে তো ওই বি বি বিশ্বে তো বহুত দেশ আছে সেখান থেকে অনেকে আইসা বলবে আমি বাংলাদেশের প্রেসিডেন্টের জন্য মনোনয়ন চাই। তাই না? তো এই জিনিসগুলো ভবিষ্যতের আ কথা চিন্তা করে আপনার ডিসক্লোজ করা উচিত। একই সাথে একটা ট্রেন্ড এখন দেখা যাইতেছে সেটা হচ্ছে যে আপনি হয়তো, আমি সিউর না, বাট ভাবসাব দেখে মনে হচ্ছে যে আপনি হয়তো আপনার মেয়েকেও আপনি পলিটিক্স এ আনবেন বাংলাদেশের। ভালো কথা, পলিটিক্স এ আনেন। কোন সমস্যা নাই। কিন্তু সেও তো অনেক ছোটকালে ইংল্যান্ডে চলে গেছে আপনাদের সাথে এবং তারও ব্রিটিশ সিটিজেনশিপ আছে। সো তার ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? এই একই যুক্তিগুলো সেই ক্ষেত্রেও সাজে। সো আপনাকে সেটাও পরিষ্কার করতে হবে যে ব্রিটিশ সিটিজেনশিপ বাতিল করা হচ্ছে কিনা? আপনাদের ২ জনের ক্ষেত্রেই বলতে। তো এখন কথা হচ্ছে যে সংবিধান যদি আমাদেরকে এত সুস্পষ্টভাবেই মেইনটেইন করি, তাহলে কিন্তু অনেক কিছুই সংবিধানের বাইরে ঘটে গেছে এবং ঘটতেছে। ১ নাম্বার যেটা ঘটছে সেটা হচ্ছে জুলাই বিপ্লবের হাত ধরে ইউনূস সাহেব যখন আ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হয়, সেটা সংবিধানের বহির্ভূত। তারপর আপনাদের মতে গণভোট সংবিধানের বহির্ভূত এবং সেখান থেকে আ তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে বলতেছি
উনার যে সিটিজেনশিপ নিয়ে যেই কন্ট্রোভার্সি আছে, সেটাও সংবিধান বহির্ভূত। ডুয়াল সিটিজেনশিপ কখনোই সংবিধানের ভিতরে না। তার মানে উনি প্রাইম মিনিস্টার হওয়ার আগে, প্রাইম মিনিস্টার হওয়ার যে শপথ উনি নিয়ে এলেন, এই শপথ নেওয়ার আগে উনার উচিত ছিল সংবিধানে আগে ডুয়াল সিটিজেনশিপ অথবা আ বাংলাদেশের আম সিটিজেনশিপ না থাকলেও বাহিরের যেকোনো সিটিজেনশিপ হোল্ডার শুধু বাংলাদেশে জন্মগ্রহণ করলেই বাংলাদেশের প্রেসিডেন্ট বা বাংলাদেশের প্রাইম মিনিস্টার হইতে পারবে সেটাকে আপনার আগে সংবিধানে ইনক্লুড করা উচিত। তো আম আপনি এই ব্যাপারগুলির যদি সুরাহা করেন তাহলে কৃতজ্ঞ থাকব এবং আমার মনে হয় যে আম দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি চাই, তাহলে এইটা অন্যতম একটা স্টেপ যেটা আমাদের নেওয়া উচিত। যে যেমন এখানে বেগম খালেদা জিয়ার একটা উদাহরণ দিতে হয় যে, উনি একটা কথা বলছিল যে, উনার কিন্তু যাওয়ার কোথাও কোন জায়গা নাই। উনার সবকিছু বাংলাদেশে। উনাকে যথেষ্ট সম্মান করি বিধায় আমি উনার এক্সাম্পলটাই দিলাম। তো আপনি কিন্তু ট্র্যাকের বাইরে চলে যাচ্ছেন। আপনি ট্র্যাকের বাইরে চলে যাচ্ছেন। আপনার আ সিটিজেনশিপটা খুবই পার্সোনাল একটা ব্যাপার। কিন্তু যেহেতু পার্সোনাল কিন্তু আপনি তো মানুষটা পার্সোনাল নাই এখন আর। আপনি তো এখন পাবলিকের। সোজা কথা। আপনি যেহেতু বাংলাদেশের আ প্রাইম মিনিস্টার সেহেতু আপনার অনেক কিছুই এখন পাবলিক কনসার্ন এবং পাবলিকের কিন্তু ফ্রিডম অফ ইনফরমেশন আছে। সেই জিনিসটা কিন্তু মানতে হবে। সো আপনাকে এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে পাবলিকের কাছে। কোন জিনিসটা ক্লিয়ার করতে হবে? আমরা যদি সামারি করি তাহলে হচ্ছে যে আপনি কি বাংলাদেশের সিটিজেনশিপ পুনর্বহাল করার জন্য কোন ব্যবস্থা নিচ্ছেন কিনা? এবং আপনি ব্রিটিশ সিটিজেনশিপ বাতিল করার কোন ব্যবস্থা নিচ্ছেন কিনা? এবং সেইম জিনিসগুলো কিন্তু প্রযোজ্য আপনি যদি আমি আবারও বলতেছি যদি হতে পারে যে আপনি যদি আপনার পরিবারের কাউকে রাজনীতিতে অংশগ্রহণ করাতে চান ভবিষ্যতে তাদের ক্ষেত্রেও এই সেইম শর্তগুলোই প্রযোজ্য হবে। এবং আপনি যেহেতু সংবিধানের প্রতি খুব বেশি বাধ্যগত, সেহেতু আপনার এই জিনিসগুলো অবশ্যই আ মাথায় রাখতে হবে। না হলে গণভোটে আপনারা যে শপথ নিলেন না, সেটারও কিন্তু আপনাদের কোনো ভ্যালিড গ্রাউন্ড নাই শপথ না নেওয়ার পিছনে। কারণ সবই তো সংবিধানের বাইরেই হচ্ছে। আপনি যে প্রাইম মিনিস্টার আছেন সেটাও সংবিধানের বাইরে। তো যাই হোক, আজকের কথা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।